এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরো একটা ঘটনায় যেতে পারি। তবে তার ইমেইলটা আমাদের একজন লিসেনারই আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। তিনি লিখছেন, "আসসালামু আলাইকুম রাসেল ভাই। মাসুম ভাইকে আমার সালাম দিবেন। আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ২০১১ থেকে ভূত এফএম শুনি। আমার জীবনে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। অনেকবার অনেক কিছুই দেখেছি। তবে আজ ভূত এফএমে আমার দেখা একটা ভয়ংকর স্বপ্নের কথা বলবো। জানি না কতটা ভয়ের, বাট আমার কাছে খুব ভয় লেগেছিল। এবং যখনই এই স্বপ্নের কথা মনে আসে তখনই খুব ভয় লাগে। এবং সেই ঘটনাটি হচ্ছে যে প্রায় ৬ মাস আগে দেখা একটা স্বপ্ন। স্বপ্নটা এরকম, বলে রাখা ভালো, আমি গাজীপুর শ্রীপুরে থাকি। স্বপ্নে দেখলাম আমি যেকোনো একটা কাজে শ্রীপুরে গিয়েছি। কাজটা শেষে বাসায় ফিরবো, তখন শ্রীপুর বাজারেই ছিলাম। দেখলাম চারিদিকে অন্ধকার, আকাশ কালো হয়ে গেছে। খুব বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আমি বাজার থেকে বের হলাম বাসার উদ্দেশ্যে এবং আ বাসার উদ্দেশ্যে হঠাৎই মনে হলো যে সারা বাজারে আর কেউ নেই। আমি একা। দোকানপাট সব বন্ধ। মনে হচ্ছে অনেক বছর যাবৎ যেন সবকিছু বন্ধ অবস্থায় আছে। আমি রিক্সায় করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাজারের যে স্থানে রিক্সা থাকে সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে কোনো রিক্সা নেই। এবং এদিকে আবহাওয়ার অবস্থাও খুব খারাপ হতে লাগলো। অনেক বাতাস, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে, আকাশ মেঘে ঢাকা। যদিও সময়টা ছিল দুপুর। আমার কাছে মনে হচ্ছিল যেটা সন্ধ্যা হয়ে গেছে। মোবাইলে দেখলাম ঠিক ২টা ২৫ বাজে। রিক্সা না পেয়ে হাঁটা শুরু করলাম আমার বাড়ির রাস্তায়। রাস্তার চারপাশে অনেক গাছ। একটু পর বাঁশবন, বাতাসে সবকিছু ভেঙে পড়ার মতো শব্দ। এদিকে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করলো। আমি তাড়াহুড়ো করে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি পেছনে কেউ ডাকলো, "আরিফ ভাইয়া, একটু দাঁড়াও না প্লিজ।" একটা বাচ্চার ভয়েস শুনে আমি মনে একটু সাহস পেলাম। মনে একটু ভয়ই পাচ্ছিলাম। পিছনে তাকাতেই অচেনা একটা ছেলে, ১০-১২ বছর হবে, কাঁধে স্কুল ব্যাগ। তাকে আমি চিনলাম না। সে অনেক কথাই আমাকে বলল, "ভাইয়া কেমন আছেন? কই গেছিলেন?" আমি সব উত্তর দিলাম। কিছুক্ষণ পর সে বলল, "ভাইয়া আমার বাসায় এসে গেছে, চলি।" এই বলে বাম সাইডে বাঁশবনের দিকে একটা চাপা রাস্তায় সে চলে যাচ্ছে। ঠিক সেই সময় পেছনে শুনতে পেলাম ঝড় তুফানের মতো বিশাল একটা শব্দ। আমি পিছনে ৫ সেকেন্ডের মতো তাকিয়ে দেখলাম কিছুই নেই। গাছপালাগুলো আগের মতোই এবং আমি এবং গাছপালাগুলো আগের মতোই হালকা নড়াচড়া করছে। তাহলে এত শব্দ কিসের? আমার একটু ভয়ই লাগলো এবং সাথে ওই ছেলের দিকে তাকালাম, দেখি সে নেই। আশেপাশে কোনো বাড়িঘরও নেই। আর জঙ্গলটা এমন যে হালকা গাছপালার ভেতরে কেউ থাকলে দেখা যাবে। কিন্তু সেই ছেলেটা নেই। আমি একটু ভয় পেলাম। এত তাড়াতাড়ি ছেলেটা কোথায় চলে গেল? চিন্তা করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমি ভয়ে আমার বাসায় ফেরার রাস্তায় হাঁটছি। হঠাৎ চোখের পলকে সবকিছু পরিবর্তন আ আ হয়ে গেল এবং আমি এমন একটা জায়গায় চলে গেলাম যে ওখানকার পরিবেশ আমি বাস্তবে কখনো দেখিনি। এবং আমি আগে কখনো দেখিনি। এটা আমার ছিল ফার্স্ট একটা ব্যাপার এবং ১৫ ফিট আমি দেখলাম যে আ আ আমার রাস্তাটা হয়ে গেছে ৩ ফুটের একটা ইটের পুরাতন শ্যাওলার রাস্তা, যেটা ছিল ১৫ ফিটের পাকা রাস্তা এবং সেখানে গাছপালা, এখন রাস্তার দুপাশে পাকা বাড়ি। বাড়িগুলো রাস্তার দিকে মুখ করা এবং আর দরজাগুলো ছিল খোলা। আমি বাড়ি আমা আমার আর বাড়িগুলো আমাদের দেশের মতো ছিল না। কিছুটা চায়নার বাড়িগুলোর মতো ছিল এবং সবগুলো রুমের দরজা খোলা। ভেতরে অন্ধকার, মনে হচ্ছে বাড়িগুলো ব্যবহার করা হয় না। কিন্তু আশেপাশে কোনো ব্যবহার করা হয়, কিন্তু আশেপাশে কোনো মানুষজন ছিল না। এখন কেউ থাকে না এমন মনে হচ্ছিল বাড়িগুলোর দিকে তাকালে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা মেয়ে, ৮-৯ বছর বয়স হবে। বাড়ির রাস্তার দিকে মুখ আ করে খোলা দরজার সামনে বসে কি যেন চিন্তা করছে এবং তাকে দেখে যে মেয়েটার পরনে ছিল হলুদ রঙের একটা ড্রেস। আমি মেয়েটাকে দেখে অনেকটা অবাক হলাম। কারণ যেখানে কোনো মানুষ নেই, সেখানে এই মেয়েটা কোত্থেকে এলো? আমি আবহাওয়াটার কোনো পরিবর্তন হয় নাই। তবে বৃষ্টি কমেছে, কিন্তু আকাশে গায়ে আগের মতোই মেঘ দেখতে পেলাম। মেয়েটাকে দেখে আমার কেমন মায়া হলো। আমি রাস্তা ধরে সামনে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর যা দেখলাম,
আমার সামনে একটা বাসার সামনে ছোট একটা আম গাছ, এর নিচে কিছু শুকনো পাতা কিছু রাস্তার ওপর কিছু গাছের নিচে পড়ে আছে এবং আমি সেই পাতাগুলোর পেছনে ফেলে আসা সেই হলুদ ড্রেস পরা মেয়েটি একটি, একটি করে সব তার হাতে তুলে নিচ্ছে। আর মনে, মনে ফিসফিস করে কি যেন বলছে, ছোট একটা ঝাড়ু দিয়ে রাস্তার ওপর পড়ে থাকা ময়লাগুলো সাফ করে দিচ্ছে। আমি তাকে দেখে খুব ভয় পেলাম। কারণ আ আমি পেছনে তাকিয়ে আমি পেছনে তা আমি আমি কারণ সে খুব ভয় পেলাম। কারণ তাকে আমি পিছনে ফেলে এসেছি। সে আবার এখানে এলো কিভাবে? তো আর ক আ আ কবে মানে তো তো আ আচ্ছা, সে এখানে এলো কিভাবে? এবং আসলেই কি আমি তাকে দেখবো? কারণ একটাই রাস্তা। এবার মেয়েটা আমার দিকে তাকালো। তাকে ভয়ানক একটা হাসি দিল। আমি দৌড় দিলাম। একটু যাওয়ার পর দেখলাম রাস্তার শেষ। সামনে আর রাস্তা নেই। দুপাশে বাড়ি এবং মাঝখানে ১০ ফুটের মতো জায়গা, টিন দ্বারা দেয়াল তৈরি করা। রাস্তা আটকানো, তবে দেয়ালের নিচে একটু ফাঁকা জায়গা রয়েছে। তা দেখে আমি একটু শান্তি পেলাম। মনে, মনে চিন্তা করতে লাগলাম, অবশেষে এই ভয়ানক জায়গা থেকে বের হতে পারবো। আমি পেছনে তাকালাম, দেখলাম যে মেয়েটি আমার দিকে খুব আস্তে, আস্তে শুয়ে মেয়েটি খুব আস্তে, আমি আবারও রিপিট করছি, আস্তে, শুয়ে হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে এগিয়ে আসার চেষ্টা করছে। মেয়েটা আমার থেকে কিছুটা দূরে ছিল। আমি মাথা নিচু করে মাটিতে শুয়ে ওই দেয়ালের নিচের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমি ভেতরে ঢুকে যাই, দেখলাম তা কখনো কল্পনাতেও আনতে চাই না। দেখলাম আমার সামনে শত কবর। চোখ যতদূর যায় চারিদিকে ডানে বামে শুধুমাত্র কবর, কবর আর কবর। আমার ডান পায়ে একটা নতুন কবরের মাঝখানে, আর পায়ের খুব কাছে সেই হলুদ ড্রেস পরা মেয়েটা বসে আছে। আর আমার দিকে চেয়ে অদ্ভুত রকম ভয়ানক শব্দে একটা হাসি হাসছে, যা দেখলে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। সাথে আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি খুব ভয় পেয়েছিলাম সেই রাতে, আর ঘুমোতে পারি নাই। এত ভয়ানক স্বপ্ন আমি জীবনে আর কখনো দেখতে যাই না। এই ছিল আমার দেখা সবথেকে ভয়ানক স্বপ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন। ইউ রিমেম্বার। আচ্ছা, তিনি ১ম এই শুরু করেছেন এভাবে যে তিনি একটা ঘটনা এর আগে আমাদেরকে পাঠিয়েছিলেন। যে ঘটনাটা আমরা ছবিও আপনাদের কাছে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে একটা স্কেচ নিয়ে ঘটনা। যে একটা স্কেচ আঁকান তিনি, এবং সেই স্কেচ আমি জানি না কতটা আপনার মনে রয়েছে। আমরা সেটা পড়েছিলাম এবং তিনি সেটার জন্য থ্যাংকস দিয়েই তার ঘটনাটা শুরু করেছেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে প্রত্যেক রাতে আপনি যদি একইভাবে প্রত্যেক রাতে আপনি যদি দেখেন, মানে আপনার স্বপ্ন একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা খুবই ভয়ংকর একটা স্বপ্ন। কিন্তু আপনি এইরকম দেখেন যে রেগুলার রাতের বেলায় কেউ আপনার কাছে আসছে বা আপনি যেটা সাউন্ড শোনেন, "Why don't you die? Why don't you die? তুমি মরো না কেন? তুমি মরো না কেন?" এইরকম একটা ঘটনা যদি প্রতিদিন ঘটে এবং সেইম স্বপ্ন যদি আপনি দেখেন এবং আপনি যদি দেখেন যে কেউ আপনাকে, আপনি স্বপ্নের মধ্যেই বুঝতে পারছেন কেউ আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে একভাবে তাকিয়ে আছে এবং আপনাকে বলছে, "Why don't you die?" এবং একইভাবে আপনি এই স্বপ্নটা যদি বারবার দেখেন, আর স্বপ্নের দৃশ্যপটটা হচ্ছে এরকম যে আপনি দেখছেন যে আপনি কোনো একটা গ্রেভইয়ার্ড এর মধ্যে এবং আপনি একা সেই গ্রেভইয়ার্ড এ হাঁটছেন এবং প্রতিদিন সেই একই গ্রেভইয়ার্ড, আকাশে চাঁদ, হালকা কুয়াশা এবং খুব অল্প একটা আলো, এবং আপনি গ্রেভইয়ার্ডের ভেতরে হাঁটছেন এবং আপনি বুঝতে পাচ্ছেন যে শুকনো গাছের পাতা ঝরে পড়ছে এরকম একটা অবস্থায় আপনি হয়তো একদম মানে সেই গ্রেভইয়ার্ডের মাঝখানে চলে আসলেন এবং আপনি দেখলেন সেখানে একটা খুবই বৃদ্ধ একজন মানুষ যিনি একটা কবর খুঁড়ছেন এবং এই কবরটা আপনি দেখছেন যে একটা গ্রেভ, বাট দিস টাইম হি ওয়াজ নট দেয়ার, বাট ইনস্টেড অফ হিম আই স আ লেডি। এবং একজন, আপনি প্রতিদিন দেখেন যে একজন বৃদ্ধ লোক কবর খোঁড়ে এবং আপনি গ্রেভইয়ার্ডের মধ্যে যান এবং দেখেন যে এদিন সেই বৃদ্ধ লোকের বদলে একটা মহিলা, যাকে আপনি দেখছেন ভিক্টোরিয়ান ক্লথস পরে আছে এবং মাথায় একটা হ্যাট। আপনি দেখেছেন তো, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আ রানী কিভাবে থাকেন সেভাবে দেখেছেন নিশ্চয়ই। সুতরাং বুঝতেই পারছেন এবং তিনি আপনার পাশাপাশি হাঁটছেন এবং তার মুখ-টুখ সবকিছু পেল হয়ে আছে এবং তার চোখ দুটো সম্পূর্ণ কালো এবং তিনি আপনার পাশে হাঁটছেন, আপনার দিকে তাকাচ্ছেন, আপনাকে ফলো করছেন
এক পা এগোচ্ছেন, আবার এক পা থামাচ্ছেন, থেমে যাচ্ছেন এবং আপনার কাছে এসে এক সময় সে আঙুল তুলে কোনো একটা জায়গা দেখিয়ে বলল, যেটা উনি লিখেছেন বললে খুব আপনার শুনতে খুব ভালো লাগবে যে, "Your girlfriend will look nice laying there inside." কোনো একটা জায়গা দেখিয়ে বলল যে, "তোমার গার্লফ্রেন্ড ওখানে। তোমার গার্লফ্রেন্ডকে এই জায়গাটা তোমার গার্লফ্রেন্ডের সাথে চমৎকারভাবে মানিয়ে যাবে।" অ্যান্ড আপনি ঘুম থেকে জেগে উঠলেন। তাহলে কি হলো ব্যাপারটা? প্রতিদিন আপনি একই স্বপ্ন দেখেন, একটা গ্রেভইয়ার্ডের মধ্যে একজন বৃদ্ধ লোক কবর খুঁজছে এবং একদিন আপনি দেখলেন যে বৃদ্ধ লোকটি নেই, তার বদলে একটা মহিলা যে কিনা আপনাকে ফলো করতে শুরু করলো, যার কিনা চোখ সম্পূর্ণ কালো ছিল, যে কিনা রানীর পোশাকে ছিল এবং সে আপনাকে এসে বলল যে, "ওই যে দূরে কবরের মতন জায়গাটা দেখছো, ওইটা তোমার গার্লফ্রেন্ডের জন্য" বা এরকম কিছু একটা। আপনি ঘুম ভেঙে উঠলেন ঠিক সেই মুহূর্তে। ঘড়ির দিকে তাকালেন এবং দেখলেন ঘড়িতে ৩টা বাজে। ঠিক রাত ৩টা এবং ফেব্রুয়ারি ৮ তারিখ সেটা। কেমন লাগবে? আমাদের যে ভদ্রলোক ঘটনাটি পাঠিয়েছেন তিনি সেই মুহূর্তেই তার গার্লফ্রেন্ডকে ফোন করেন হু ওয়াজ ইন লন্ডন এবং তিনি তাকে জিজ্ঞেস করেন যে তিনি ভালো আছেন নাকি কোনো সমস্যা হয়েছে এবং তিনি বুঝতে পারেন যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটতে চলেছে, নাহলে তিনি এরকম স্বপ্ন কেন দেখবেন এবং কেউ তাকে হয়তো সতর্ক করতে চাচ্ছে। দিন কেটে যায়, দিন কেটে যায়। তিনি সবকিছু আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করেন। আফটার 3 মান্থস তিনি হঠাৎ করেই যখন পুরো ব্যাপারটাই ভুলে গেছেন, সেই সময় এটার খবর পান। আরো স্পেসিফিক্যালি যদি বলি তাহলে এটা একটা ব্যাড নিউজ যে তার গার্লফ্রেন্ড ইজ হ্যাভিং ক্যান্সার এবং এটা সার্ভিক্যাল ক্যান্সার লাস্ট স্টেজ। এবং তিনি তার ডক্টরের সাথে কথা বলেন এবং জিজ্ঞেস করেন যে তিনি এটা খুবই রেয়ার 19 ইয়ার্স, যার মাত্র ১৯ বছর বয়স একটা মেয়ের, তার জন্য সার্ভিক্যাল ক্যান্সার এবং তিনি বলেন যে বাট ইট হ্যাপেন্ড অ্যান্ড সে হয়তো আর ৩ মাস বাঁচবে। এর বেশি হয়তো বাঁচা তার পক্ষে সম্ভব না। এবং তখন তিনি কি করেন? তখন তিনি রেগুলার তার সাথে থাকতে শুরু করেন, বেশি সময় দেন। সবসময় কথা বলতে থাকেন ফোনে এবং তিনি একেবারেই সিওর ছিলেন না যে আর কোনোদিন তার সাথে মানে আর কথা বলা মানে এরপরে আর কোনো কথা বলা সম্ভব হবে কিনা। দিন আবারও কাটতে থাকে এবং একটা পর্যায়ে তার ডাক্তার তাকে কল করে এবং বলে যে মানে উই ক্যান লুজ হিম হার এনি টাইম এবং মানে যেকোনো সময় আমরা তাকে, উনি যেভাবে লিখেছেন আরকি, যে যেকোনো সময় আমরা তাকে হয়তো হারিয়ে ফেলতে পারি এবং তিনি তার সাথে কথা বলার সময় তিনি মানে অলরেডি তিনি দেখতেন যে হ্যাঁ, মানে মানে তিনি মানে সেই রাতেও আবার সেই স্বপ্নটা দেখলেন এবং তিনি খুবই ভয় পেলেন এবং তিনি যা বুঝতে পারছিলেন না যে ঠিক কি করা উচিত এবং ওই সময়টায় তিনি ইন্ডিয়া ছিলেন এবং তিনি ছিলেন লন্ডনে। ১ সপ্তাহ গেল এবং তিনি একটা কল পেলেন তার সেই গার্লফ্রেন্ডের কাছ থেকে এবং তিনি কলটা ধরলেন ফ্রম দ্য আদার সাইড এবং আচ্ছা, না গার্লফ্রেন্ড না, তার বাবা ফোন করেছিলেন এবং তিনি বললেন যে প্লিজ টক টু হার, অর্থাৎ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বললেন এবং তিনি মানে তিনি বললেন যে হয়তো আর সম্ভব হবে না তাকে না বাঁচানো। কথা বলতে শুরু করলেন অ্যান্ড সারপ্রাইজিংলি সেই দিন তার গার্লফ্রেন্ডটা তাকে সরি বলল এবং বলল যে সরি ফর লিভিং ইউ এবং আমি তোমাকে আমি তোমাকে অনেক কিছু প্রমিস করেছি, বাট তোমার আসলে একটা ভালো লাইফ দেওয়া উচিত। এবং জাস্ট শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে, কনভারসেশনের একেবারে শেষ মুহূর্তে সে বলে, আমি সেটাও যিনি মেইলটা পাঠাচ্ছেন তার ভাষায় বলছি, গিভ মি 2 উইকস, আই উইল কাম ব্যাক। জাস্ট আমাকে ২ সপ্তাহ সময় দাও, আমি এর মাঝখানে তোমার কাছে আবার ফিরে আসবো। এরপরে কি? যখন এই প্রান্তে তার বয়ফ্রেন্ড ভাবছেন যে সে মারা যাচ্ছে, হঠাৎ করেই সেই বিপ 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 সাউন্ড মেশিনের এবং বুঝতে পারলেন যে তার গার্লফ্রেন্ড আর নাই। ফোনের মধ্যে তিনি সেই শব্দটা শুনছেন। তিনি প্রচণ্ড কষ্ট পেলেন। এটা কতটা অন্যরকম একটা ফিলিং বুঝতেই পারছেন। একটা মানুষ কথা বলতে বলতে ফোনের ও প্রান্ত থেকে মারা গেছে, আপনি এই প্রান্তে শুনছেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সময় তিনি ঘড়ির দিকে তাকালেন এবং ইট ওয়াজ 3 AM ইন দ্য মর্নিং, রাত ৩টা বেজেছিল এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে মানে এই সময়টা কেমন যায় বুঝতেই পারছেন। ধীরে তিনি এই জিনিসটা মেনে নিতে পারলেন না। মেন্টালি সিক হয়ে যাচ্ছিলেন এবং বুঝতে পারছিলেন যে তার মধ্যে কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো তিনি যেটা করলেন সেই প্রবলেম থেকে বেঁচে থাকার তাগিদেই
বেঁচে থাকার কারণেই, বেঁচে থাকার জন্যই সেখান থেকে বেরিয়ে আসবেন বলে সোশ্যাল নেটওয়ার্কে বেশি সময় দিলেন এবং নতুন, নতুন মানুষদের সাথে মিশতে শুরু করলেন। মানে যাতে তিনি তাকে ভুলে থাকতে পারেন। অ্যান্ড ফাইনালি কিছুদিনের মধ্যেই তার আরো একটা মেয়ের সাথে পরিচয় হলো, যার নাম ছিল ইমে। এবং তারা আ মানে এবং এটা হচ্ছে জাস্ট মানে 9th ডিসেম্বর, খুব অল্প দিনের মধ্যেই। এবং তার বার্থডে ছিল এবং বার্থডের দিনে তাকে জিজ্ঞেস করল যে মানে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, সেটা আগে বলি। যে তাদের মোটামুটি তার সাথে তার গার্লফ্রেন্ডের হাইট এক, কথা বলার ধরন এক, খাবারের পছন্দ এক, কালার তারা সেইম পছন্দ করে। এবং আ এবং যখন তাকে বলল যে, "আমি তোমার সাথে এনগেজড হতে চাই", সঙ্গে, সঙ্গে সে মেয়েটা মানে সে এগ্রিড। এবং সেটা হচ্ছে তাদের পরিচয়ের মাত্র ৫ম দিনে, অর্থাৎ ৫ দিনের মাথায় মেয়েটিকে সে প্রপোজ করল এবং মেয়েটা সেটা এগ্রি করল। প্রপোজালটা নিল, অ্যাকসেপ্ট করল তাকে। এবং তাদের এনগেজমেন্ট আ মানে হলো। মানে কেউ কাউকে পারফেক্টলি জানে না, তারপরেও এনগেজমেন্টটা হয়ে গেল। এবং আ মানে সবকিছু খুব প্রপারলি হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার সেই গার্লফ্রেন্ডের কথাটা মনে আসলো। যে "Give me 2 weeks, I'll come back in your life." এই ব্যাপারটা খুবই অদ্ভুত। এবং আজকে এমি এবং যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি, দুজন মিলে তারা এনগেজড এবং একটা হ্যাপি লাইফ লিড করছেন। যেই দিন থেকে তারা এনগেজড হয়েছিলেন সেদিন থেকেই। এবং তার সেই এক্স গার্লফ্রেন্ডকে তিনি এখনো স্বপ্নে দেখেন এবং মোস্ট অফ দ্য টাইম সে হাসে, স্বপ্নে এসে হাসে এবং একটা কথাই বলে, "I told you." এবং লাইফ কি অদ্ভুত ব্যাপার! আপনি চিন্তা করে দেখুন যে পুরো ঘটনাটা আপনি জাস্ট একবার নিজের মনের মধ্যে ১ম থেকে শেষ পর্যন্ত আরো একবার ভেবে দেখুন। যে এটা খুবই একটা মানে একটা অন্যরকম একটা ফিলিং। বাট আফটার মানে আপনি যদি চিন্তা করেন যে ইটস অ্যামেজিং না? তো এটাকে আপনি লাভ স্টোরি বলবেন নাকি এটাকে আপনি কোনো ভয়ের স্টোরি বলবেন, ইটস আপ টু ইউ। এটা পড়লে একইভাবে মনটাও যেমন খারাপ হয়, সেরকমভাবে এখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেই গ্রেভইয়ার্ডের কথা যদি চিন্তা করি, সেই বৃদ্ধা মহিলার কথা যদি চিন্তা করি, সেই বৃদ্ধ লোকটির কথা যদি চিন্তা করি যে কবর খোঁড়ে, যে সেই বৃদ্ধা মহিলার কথা যদি চিন্তা করি যে হচ্ছে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তোমার গার্লফ্রেন্ড ওইখানে খুব ভালো থাকবে। সত্যিই যার কয়েকদিন পরে তার গার্লফ্রেন্ডকে মানে মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং সেই একইভাবে শুধু যদি আবার গার্লফ্রেন্ডের কথা যদি চিন্তা করি যে সে বলেছিল যে "Give me 2 weeks, I will come back." সেটা যদি চিন্তা করি কি অদ্ভুত ঘটনা। এবং ফার্স্ট পার্টটা যদি চিন্তা করি যে স্বপ্নের মধ্যে কেউ এসে আপনাকে বলছে কানে, কানে খুব কাছ থেকে আপনার দিকে তাকিয়ে, "Why don't you die? Why don't you die?" তো আমার কাছে এই ঘটনাটা খুব অদ্ভুত রকমের লেগেছে। যাই এবং আমি এটা রোমিও মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। অ্যান্ড আমি আসলেও এই ঘটনাটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। বাট আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদেরকে এসএমএস এর মাধ্যমে। জানি না এটা পড়ে শোনানো হবে নাকি, তবুও আমার একটি ছোট্ট প্রবলেম শেয়ার করতে যাচ্ছি। সোজা ঘটনায় চলে যাই। প্রায় ১ বছর আগে, প্রায় ১ বছর আগে থেকে আমার এই স্টোরি শুরু হয়। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বালিশের নিচে দেখি একটি আয়রন নেল। আমি ছবিটা আপনাদেরকে পাঠিয়েছি। ঠিক সেইরকম একটি আয়রন নেল। ওইটা আমি ফেলে দিলাম। কিন্তু চিন্তা করলাম যে এই যে বেডে আয়রন নেল এটা কিভাবে আসলো? বেড তো প্রতিদিনই আমিই গুছাই। কয়েক মাস পর বালিশের নিচ থেকে আরেকটা আয়রন নেল পাই। কিছুই বুঝলাম না। আশেপাশে সবকিছু চেক করলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এবং কোনো কিছুর মধ্যেই ঐরকম আয়রন নেল লাগানো ছিল না। সো এটা আসলো কোত্থেকে? বেশ কিছুদিন পর আমি ঘুম থেকে ওঠার পর যে জায়গায় শুয়েছিলাম ওখানে মানে আমার শরীরের নিচে দেখলাম আরো ২ টা আয়রন নেল। এবং এই আয়রন নেলস গুলো অনেক রাস্টি ছিল, অর্থাৎ জং ধরা এরকম টাইপের ছিল। অনেক পুরনো দেখতে এবং একেবারেই ছোট। আমি এটা আম্মুকে দেখাই।
কিন্তু আম্মু এটাকে এভয়েড করতে বলেন এবং বললেন যে হয়তোবা কোনো কিছু থেকে পড়ে গেছে, এরকমই হবে। নেক্সট আয়রন নেইলটা আমি পেলাম আমার জুয়েলারি বক্সে এবং এভাবেই আমার রুমের কিছু জায়গায় আমি এগুলো পেতে থাকি। আম্মুকে ব্যাপারটা সিরিয়াসলি বলার পর আম্মু এটা হুজুরের সাথে ডিসকাস করলো। হুজুর এটার কোনো এক্সপ্লেনেশন না দিয়ে বললেন, নামাজ পড়তে, বাসা থেকে বের হওয়ার আগে প্রতিদিন সূরা পড়ে বের হতে এবং একটু কেয়ারফুল থাকতে। পুরো ব্যাপারটাই অনেক কনফিউজিং ছিল আমার কাছে। তবে এই নেইলসগুলো আমার কোনো ক্ষতি করেনি। কিন্তু ২ টা জিনিস আমি নোটিস করতে পারলাম। এগুলো পাওয়ার পর থেকে আমার অনেক বেশি আমার হেলথ প্রবলেম হওয়া শুরু করলো এবং আমি অনেক বেশি ওয়েট লস করলাম এবং নেইলসগুলো দেখে কেন জানি আমার এমন মনে হতো যে এগুলো আমার লাইফের সাথে জড়িত এবং এগুলো লুজ করলে বা এগুলো হারিয়ে গেলে, হারিয়ে যাওয়া মানে আমার লাইফও আস্তে, আস্তে হারিয়ে যাওয়া এবং আমি শেষ হয়ে যাব। হয়তোবা অনেকেই এটা শুনে হাসবেন, তবে আমার তখন এটাই মনে হতো। আমার ফ্রেন্ড বলল, "এটা ব্লাক ম্যাজিক একটা পার্ট হতে পারে।" কিন্তু আমি কখনো ওভাবে চিন্তা করিনি। অনেক দিন কেটে গেল। আজকে সকালে আরেকটা আয়রন নেল পেলাম আমার বুকশেলফে এবং বুকশেলফে তাই আজকে ইমেইলটা করলাম। আমি জানতে চাই এটার কি মিনিং হতে পারে? লিসনার্সরা কেউ যদি এটার মিনিং জেনে থাকেন প্লিজ আমাকে বলবেন। এটা কি মেন করতে পারে? কারণ এতটুকু আমি সিওর যে এই নেইলসগুলো আমার রুমের কোনো কিছু থেকে, কোনো বস্তু থেকে আসছে না। থ্যাংক ইউ। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের কাছে আসলে সিরিয়াসলি জানতে চাই যে প্রবলেমটা কি? তো যিনি লিখছেন তিনি ঠিক এভাবে লিখছেন, "হ্যালো রাসেল ভাই, ইংলিশে বাংলা লেখার জন্য সরি। আমি জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন? বিকজ আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমার নাম অর্ণা এবং পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি স্টুডিওতে এসে আসা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি চাই আমার ঘটনাটা আপনি পড়ে শোনান। ঘটনাটা ২০১৫ সালে আমার সাথে ঘটে যায়। আমার বাসা ময়মনসিংহে এবং সময়টা ছিল নভেম্বরে। আমি একদিন ঢাকার মিরপুর ২ এ আমার ফুপুর বাসা, সেখানে বেড়াতে যাই এবং ফুপুর বাসায় আমার সেইম এইজের আর কেউ ছিল না। গল্প এবং আড্ডা দেওয়ার মতো কেউ ছিল না। দ্যাটস ওয়াই আমি ম্যাক্সিমাম টাইম আমি ফুপির সাথেই ফুপির বাসার ছাদে স্পেন্ড করতাম। বিশেষ করে ভোরবেলা ফজরের নামাজ শেষ করে আমি ছাদে গিয়ে ছাদে গিয়ে একা, একা হাঁটাহাঁটি করতাম এবং আ এবং আ আমার ছাদে কখনো কেউ থাকতো না। এমনি একদিন ফজরের নামাজ শেষ করে ভোরবেলা আমি ছাদে গিয়েছি এবং হঠাৎ আমি একটা ছেলেকে দেখলাম। ছেলেটা ছাদের রেলিং এর ওপর বসে থাকতো এবং এসে ফোনে কিছু একটা করতো। আমি ডেইলি ভোরবেলা ছেলেটাকে রেলিং এর ওপরে বসে থাকতে দেখতাম। আমি ভাবতাম ছেলেদের ভয় করে না যদি হঠাৎ করে পড়ে যায়। আর ছেলেটা আ সেইম এজেরও ছিল। এভাবে প্রতিদিন ভোরে ছাদে ওই ছেলেটার সাথে দেখা হতো এবং একসময় ছেলেটার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওর নাম জানতে পারলাম প্রণয় এবং ছেলেটা দেখতে খুব অদ্ভুত ছিল। মাথায় চুলগুলো লম্বা ছিল। এক কথায় কবিদের মতো একটা ব্যাপার ছিল তার মধ্যে। খুব ভালো গান করতো সে এবং প্রায়ই ছাদে গিটার নিয়ে আসতো। এমনিভাবেই আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। বাট প্রণয়কে আমি ভোরবেলাতেই শুতে পেতাম। ও সবসময় আমাকে বলত সারাদিন সে অনেক বিজি থাকে, সেজন্য আমরা আলাদাভাবে কখনো দেখা করতাম না। আমি কেন যেন প্রণয়কে কখনো জিজ্ঞেস করতাম না যে ও নাম্বার ফ্ল্যাটে থাকে। এভাবে সে ডেইলি আমাকে নিজের লেখা কবিতা শোনাতো আর গান শোনাতো। আমি ওর গান আর কবিতা শুনে রেগুলারলি এত বেশি মুগ্ধ হতাম যে আ ক কতক্ষণ কখনো ওর সম্পর্কে কিছু জানার ইচ্ছেও আমার হয়নি। ওর প্রতি আমার বেশ আমি বেশি ইনভলভ হয়ে গিয়েছিলাম যে ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। একটা স্ট্রেঞ্জ বিষয় ছিল যে ওকে আমি কখনো দেখিনি।
ভোরবেলা আমার প আ আমা আ আ ভোরবেলা আমার পরে ছাদে আসতে। আমি যখনই ভোরে নামাজ শেষ করে ছাদে যেতাম, তখনই দেখতাম যে ও আগে থেকেই বসে আছে। প্রণয়কে জিজ্ঞেস করলে বলত, "আমি তো সারারাত এখানেই থাকি।" আমি ওর কথা শুনে খুব হাসতাম। এভাবে কেটে গেল ১৬ দিন। আমি ফুপির বাসার গেস্ট, তাই কখনো একা, একা কোথাও যাওয়ার ট্রাইও করিনি। ফুফি থাকতো ওই বাসার 4th ফ্লোরে। একদিন বিকেলবেলা ফুফি আমাকে নিয়ে 2nd ফ্লোরে বাসার মালিকের ফ্ল্যাটে বেড়াতে যায়। যাওয়ার পর আমি দেয়ালে একটা ছবি দেখতে পাই এবং দেখেছিলাম এবং মনে, মনে হাসছিলাম যে প্রণয় আমাকে কখনোই বলেনি যে সে 2nd ফ্লোরে থাকে। বুঝতে পারলাম এটা প্রণয়দেরই বাসা। তবুও আমি ওই আন্টিকে জিজ্ঞেস করলাম যে, "আন্টি এটা কে?" আন্টি আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "এটা আমার ছোট ছেলে। ওর নাম প্রণয়।" আমি আন্টিকে প্রণয় সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলাম। আন্টি খুব আপসেট দেখাচ্ছিল তাকে এবং ওনার চোখে জল দেখতে পেলাম। প্রণয় সম্পর্কে আমি আন্টির কাছ থেকে কত কথাগুলো শুনে কিছুতেই বিলিভ করতে পারছিলাম না। আমি শুনলাম প্রণয় আন্টির ছোট ছেলে ছিল, ও প্রফেশনাল একজন ফটোগ্রাফার ছিল এবং একদিন ভোরে নাকি ছাদের রেলিংয়ের ওপরে বসে সে কিছু একটার ছবি তুলতে গিয়েই সেখান থেকে পড়ে যায়। ৫ তলার ওপর থেকে ও পড়ে গিয়েছিল অ্যান্ড পড়ে তারপরে তাকে আর বাঁচানো যায়নি। আমি এই ঘটনা শুনে আর কোনো কথা বলতে পারছিলাম না। আমার মনে আছে যে টোটালি ২-৩ ঘন্টা আমি কারোর সাথে কোনো কথা বলিনি। প্রণয়কে নিয়ে আমার সাথে যা, যা ঘটেছিল সব ফুপিকে বললাম। ফুপি আমাকে বিলিভ করলো অ্যান্ড এর পরের দিন আমি ঢাকা থেকে ময়মনসিংহ চলে আসলাম। আমার ফুপি খুব ভীতুও ছিল, যার কারণে ওই নেক্সট মান্থে বাসা চেঞ্জ করে ফেলেন। আমি ময়মনসিংহ আসার পর প্রণয়কে খুব মিস করতে থাকি। সব ঘটনা জানার পর জানার পরও আমি প্রণয়কে খুব মিস করতাম। আমি প্রায়ই ওকে স্বপ্নে দেখতাম। প্রায়ই দেখতাম ও আমাকে খুব দুঃখ নিয়ে বলছে, "আমাকে ছেড়ে চলে গেলে?" আমি মনে প্রাণে প্রণয়কে দেখতে চাইতাম। বাট আমার ভেতর কোনো ভয় কাজ করতো না। একবার এর জন্য একবারের জন্য আমার মনে হতো না যে সে এই পৃথিবীর কেউ না। এরপর আমার ঢাকা যাওয়া হয়নি। আমি বিলিভ করি আমি যদি আবার কখনো ঢাকায় যাই, তবে ভোরবেলা ওই ছাদের ওপরই আমি তাকে আবার দেখতে পাবো। আমি ওকে খুব মিস করি। এই ঘটনাটা যে এই ঘটনাকে জানি না কে কিভাবে নিবে। কিন্তু আমি নিজে জানি আমার সাথে কি ঘটে গিয়েছিল ওই সময়। যার কিছুটা বোঝা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। তো এই ছিল ঘটনা। জানি না কেমন লাগলো। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। সারার মেল পড়বো আমরা একটা। এবং আ তে সারা লিখেছিলেন একটু আগে যে তিনি নেক্সট উইকে আসবেন। এই উইকে কোনো একটা কারণে তিনি আসেননি এবং আজকে তার বার্থডে। জন্মদিনের অনেক, অনেক শুভেচ্ছা আপনাকে এবং আশা করছি যে আপনি সবসময় ভালো আছেন, ভালোর দলেই আছেন এবং সবসময় ভালো থাকবেন। লিখেছেন যে, "আমি মেডিকেলের ঘটনা পরে শেয়ার করব। আমি আমার আম্মুর নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করি।" তিনি একটা মেডিকেল কলেজে আছেন এবং সে একজন আ সেখান থেকে তিনি লিখেছেন আরকি। তিনি লিখছেন যে, "আমার আম্মুর নানা একজন অলি ছিলেন। অ অ অন্তত আ কান আ অ অন্তত নামাজি ও ধার্মিক। অত্যন্ত নামাজি এবং ধার্মিক। গ্রামের লোকজন উনার কাছে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য আসতেন। উনার বিভিন্ন ক্ষমতা ছিল। উনি মানুষের হায়াত দেখতে পারতেন। তিনি এমন একটি দোয়া জানতেন যা পড়ে তার বাম পাশে ফু দিলে মানুষের ছায়া আসতো। ওই ছায়ার মেজারমেন্ট দেখে উনি মানুষের হায়াত বলে দিতেন। ওকে? উনি মা উনি এবং উনি যেটা করতেন সেটা হচ্ছে মানুষের
এবং রোগীর জন্য শুধু এই একই কাজ করতেন। আমার আম্মুর নানা একদিন তার কাছে তার এক ভক্ত খুব রিকোয়েস্ট করলো যে হায়াত কিভাবে দেখতে হয় তা বলার জন্য। আম্মুর নানা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, তোমার মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তোমার ক্ষতি হবে। অনেক রিকোয়েস্ট করার পর আম্মুর নানা রাজি হলেন। উনি দোয়াটি শিখিয়ে দিলেন এবং বললেন যে ওই দিন মাগরিবের আজানের পর অজু করে পাক পবিত্র হয়ে তারপরে সেটা মুখস্থ করে আসতে। কথা মতো ওই লোক সেটা করলো এবং হাজির হলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে এবং লোকটা যা বলেছিল তাই করলো। দোয়া পড়া শেষ করে লোকটি যখন বাম পাশে তাকিয়ে দোয়াটা এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে ৪০ বার পরে বাম পাশে তাকিয়ে ফু দিয়ে চোখ খুলতে বলা হয়েছিল এবং কথা মতো তিনি তাই করলেন এবং দোয়া পড়ে পাশে লোকটি যখন বাম পাশে ফু দিয়ে চোখ খুললেন তখন একটি হঠাৎ করেই আকস্মিকভাবে একটি গলাকাটা ছায়া দেখতে পেলেন। লোকটি হুজুরে জিজ্ঞেস করলো, হুজুর এর অর্থ কী? আম্মুর নানা তখন বললেন, আপনার হায়াত এখানেই শেষ। লোকটি বিশ্বাস করলো না। আম্মুর নানাকে গালিগালাজ করতে শুরু করলো এবং বের হয়ে গেল এবং ওই দিন রাতেই লোকটা যেটা করলো সেটা হচ্ছে যে মানে আচ্ছা নানা তাকে বললেন যে আপনার হায়াত এখানে শেষ এবং ওই দিন রাতেই লোকটা গলা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এবং লোকটি মারা গেল এবং আম্মুর নানা জিন পালতেন। ঘটনাটার পরের দিন আম্মুর নানা জিন হাজির করলেন এবং জিজ্ঞেস করলেন যে এমন হঠাৎ মৃত্যুর কারণ কি? জিন জানালো যে লোকটি এসেছিল তার উদ্দেশ্য অসৎ ছিল এবং উনি তাকে টাকা কামানোর উদ্দেশ্যে বা কোনো একটা অসৎ উদ্দেশ্যে বা কোনো একটা লোভ ছিল নিশ্চয়ই, সেই যেটা বলতে চেয়েছেন সেই রকম একটা উদ্দেশ্য ছিল এবং এই কারণেই তার এই মৃত্যু ঘটেছে। এটাই তিনি জানাতে বলছেন এবং আমি জানি যে উনি আগামী সপ্তাহে আসবেন। তারপরে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ঘটনাটা পড়লাম। তো লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো তলে। আমার নাম নীলাঞ্জন সিনহা। আমি ইন্ডিয়ার পুনে শহর থেকে লিখছি। দূরত্বের কারণে আপনাদের স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব হবে না। আমি ভূত এফএমের অনেক বড় ফ্যান এবং ২০১০ সালের প্রথম এপিসোড থেকে আপনাদের নিয়মিত শ্রোতা। আপনাদের উপস্থাপনা এবং পরিবেশনা সত্যিই প্রশংসনীয়। এবার সরাসরি ঘটনায় আসছে। ঘটনাটি ঘটে ২০০৭ সালে। আমি তখন সদ্য MA পাশ করে একটি বেসরকারি চাকরির সূত্রে ভারতের বিভিন্ন শহরে ক্যাম্পাস রিক্রুটমেন্ট করি। সেরকম কোনো একটি কাজে আমাকে একবার যেতে হয়েছিল ঝাড়খণ্ডের ঝুমরি-তালাইয়াতে। ঝুমরিতে কাজ শেষ করে যখন গিরিথি নামক জায়গায় এসে পৌঁছালাম তখন রাত ১০:৩০। ঝুমরি থেকে হঠাৎ করে আসতে হওয়ায় আগের থেকে হোটেল বুক করতে পারিনি। বাস স্ট্যান্ডে খোঁজ নিয়ে জানলাম যে এখানে কোনো হোটেল তো পাওয়া দূরের কথা, এত রাতে খাবারও পাওয়া যায় না। নভেম্বরের শীত, হাড় কাঁপুনি, ঠান্ডায় গোটা কয়েক বিস্কিট এবং আমি একজন সহকর্মী হন্যে হয়ে এদিক ওদিক কোনো একটা গৃহস্থের বাড়িতে আশ্রয় খুঁজতে লাগলাম কোনো মতে রাতটুকু পার করার জন্য। ঘুরতে ঘুরতে একটা ৩০ হঠাৎ চোখে পড়ল একটা ভগ্ন প্রায় দোতলা বাড়ি। লজওয়ালাই চলে। বাইরে কলাপসিবল গেট আটকে দারোয়ান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাকে গিয়ে অনেক করে বলায় সে আমাদের একটা কামরা দিতে রাজি হলো ২০০ টাকায়। বাড়িটির করুণ অবস্থা দেখে মনে হলো কম করে ১০০ বছরের পুরনো হবেই, মেইনটেইন করা হয় না। আগেকার আমলের ঘোরালো সরু বাঁকানো সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় দেখলাম একটা ভাঙা তুলসী মঞ্চের পাশ দিয়ে লম্বা একটা করিডোর এবং ঢোকার মুখেই একটা হালকা পাওয়ারের বাল্ব জ্বলছিল। সেই করিডোরতে দুই পাশে কয়েকটি ঘর, আধারিতে একটি ভৌতিক পরিবেশ ইতোমধ্যে সৃষ্টি হয়েছে। আমাদের ঘর দেখিয়ে যাওয়ার সময় বুড়ো দারোয়ান বলে গেল, আমরা রাতে কোনোভাবেই যেন দরজায় না খুলি। আর ঠিক ৬:৩০
যা আসবে তার আগে নয়। নোংরা একখানা কামরা আর মলিন একখানি খাটে আমরা দুজন শুলাম বটে, কিন্তু আমাদের ঘুম কিছুতেই আসছিল না। একটা সিগারেট ধরিয়ে বাইরে বের হলাম। প্রথমেই চোখ পড়ল সেই ভুতুড়ে আধা অন্ধকার আধা আধা আলো করা করিডর। গা ছমছম করছিল, কারণ সেখানে সেদিন আরো আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। সব ঘরই তালাবন্ধ। মনে কৌতূহল দমন করতে না পেরে সামনের দিকে এগিয়ে গেলাম করিডোর বরাবর। করিডোরের শেষ প্রান্তে বেশ গাঢ় জমাট অন্ধকার। দারোয়ান বলেছিল যে এখানে কোনো করিডোর নেই, কিন্তু আমি স্পষ্ট দেখলাম পাশেই আরো একটা করিডোর দেখা যাচ্ছে। কৌতূহলের চরম সীমায় পৌঁছে গেছি ততক্ষণে। তাহলে কি পুরো আমাদের মিথ্যে বলল? দেখতেই হবে আজ কি আছে ওখানে। দ্বিতীয় করিডোরে কিছুটা এগিয়ে যেতে মনে হলো বাঁ দিকের একটা দরজা অল্প ভেজানো আছে। ভেতর থেকে হালকা আলো বাইরে আসছে পর্দার ভাগ দিয়ে। ফিরে আসতে যাব এমন সময় মনে হলো কেউ যেন আমায় ডাকলো ঘরের ভেতর থেকে। মনে ভুল ভাবলাম প্রথমে। এত রাতের এই অচেনা জায়গায় কি ডাকবে? ঠিক তখনই আবার আমার নাম ধরে কেউ ডাকলো ভেতর থেকে। এক মুহূর্তের জন্য মনে হলো আমার বন্ধুদের ডাকছে। এটা যেন আমাদেরই ঘর। দরজা ঠেলে ঠুকতেই আটকে উঠলাম। একটা বিভৎস ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। আমার মনে হলো যেন বহু বছর এ ঘরে কোনো মানুষের বসবাস নেই। সিগারেটটা তখন হাতে জ্বলছিল। ওটার নিভন্ত আগুনে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পা চলছে না, যেন দৌড়ে পালাবো। আমি মরিয়া হয়ে লাইটার জ্বালাতে লাগলাম। দেখলাম আমার সামনে একটা ভাঙাচোরা চেয়ারের ওপর একজন লোক পেছন ফিরে বসে আছে, আমার দিকে পিঠ করে। চেয়ারের ওপর দিক থেকে তার মাথার অংশটা দেখা যাচ্ছে। তার হাত দুটো দুপাশে এগিয়ে পড়েছে। দেখি সারা ঘর মাকড়সার জালে ভর্তি। আমার ডান পাশে কিছু দূরে একটা ভাঙা ট্যাপায় টেবিল, একটা গড়ানো কাচের গ্লাস পড়ে আছে মেঝেতে, আর একটা খাট মাঝখান থেকে ভেঙে পড়ে আছে। আমি মরিয়া হয়ে এক পা করে পিছু হাঁটছি, আর এই সময় হঠাৎ কিছু একটা সাথে ধাক্কা লাগলো। পেছনে ফিরতে দেখি সেই পুরো দারোয়ান হাতে মোম নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে, ওদের হিন্দি ভাষায় বলছে যে আপনাকে বলেছিলাম না যে কামরা থেকে বের হবেন না, আপনি এখানে কেন? এক দৌড়ে কোনো মতে পালিয়ে বাঁচলাম। ঘরে ঢুকে দেখি আমার বন্ধুটি তখনও ঘুমাচ্ছে, তাই আমিও শুয়ে পড়লাম। ভোরে কার ডাকে ঘুম ভাঙলো দেখি ৫টা বেজে গেছে। দরজায় টোকা দিয়ে দেখি কেউ চা আর হিন্দি খবরের কাগজ দিয়ে গেছে। চা খেয়ে শুয়ে পড়লাম আবার। বন্ধু বন্ধু আমার তখনও ঘুমিয়ে, সে চা খেতে ওঠেনি। আবার কিছুক্ষণ পরে দরজায় টোকা দিলেও কেউ। বাবুজি, চা। ঘড়িতে দেখি ৬টা ৩০। আমি বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দেখি একজন জোয়ান ছোকরা হাতে চায়ের গ্লাস আর কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তিরিক খ্যাচে গিয়ে গেলাম তার কাছে এবং জিজ্ঞেস করলাম যে একটু আগেই চা দিয়ে গেছে, কতবার দিতে হয়? ছোকরা অবাক হয়ে বলল, ভোর ৫টায় চা দেওয়ার প্রশ্নই আসে না, কারণ এখানে ৬টার আগে দুধই আসে না। আমার তখন মেজাজ সপ্তমে উঠে গেছে। ওকে ঘরে ঢুকিয়ে দেখালাম যে এই যে চা, তার পাশেই ভাঁজ করে রাখা কাগজ। ছোকরা কাগজটা তুলে পড়ে আমাকে দেখে বলল, এটা তো ১ বছর আগের, আর গ্লাসে তো চা নেই, অন্য কিছু একটা আছে। দেখি আমার বন্ধুর চায়ের গ্লাসটায় যে জিনিসটা পড়ে রয়েছে সেটা চা নয়, সবুজ রঙের কোনো একটা তরল পদার্থ। কিছুক্ষণ পরে চেক আউট করার সময় করিডোরে গিয়ে দেখি ওখানে আর দ্বিতীয় কোনো করিডোরই নেই। তাহলে গত রাতে আমি যে ঘরটিতে গিয়েছিলাম সেটা কোথায় গেল? এই প্রশ্নগুলির উত্তর আমি আজও খুঁজে পাইনি। সেদিন দুপুরের ট্রেনে কলকাতা ফেরার কথা ছিল। ফিরে এসে ৫ দিন ডায়রিয়াতে মারাত্মক ভুগেছিলাম। প্রচণ্ড ব্যথা ছিল, আমার মনে নেই বিভীষিকাময় সেই রাতের স্মৃতি। আমার কাছে এরকম আরও কয়েকটি সত্যি ঘটনা রয়েছে, ভালো লাগলে পড়ে শোনাবেন।